নবনীর বাবার বাড়ি যেতে যেতে রাত 1টা বেজে গেল। নবনীর বাবার বাড়ি ঢাকার বাইরে। হামিদুর রহমান নবনীকে তার বাবার হাতে তুলে দিয়ে বললেন, আমি পারলাম না ভাই, আপনার হীরের টুকরো মেয়েকে আমার বাড়ির বউ করে উপযুক্ত সম্মান দিয়ে রাখতে পারলাম না। নিজের কাছে আমি সবচেয়ে বড় অপরাধী, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার মাকে আমি নিজ হাতে আপনার হাতে তুলে দিয়ে গেলাম আজ আবার। আমি জানি পরের জন্মে বলে কিছু নেই, হয়তো পরের জন্মে নবনীর বাবা হতে চাইতাম আমি, তবে আল্লাহর কাছে বলবো সব বাবাকে আমার মতো ছেলে না দিয়ে আল্লাহ যেন এরকম মেয়ে দেয়, তাহলে সে বেঁচে থাকতেই বেহেশত শান্তি পাবে। হাসিম আলী কিছুই বুঝে উঠতে পারল না। রাবেয়া ঘরের বারান্দায় দাঁড়িয়ে মুখে আঁচল চেপে কাঁদছেন। কিছু না বুঝলেও বেআই সাহেবের কথা শুনে এইটুকু বুঝেছেন, রাবেয়া তার মেয়ে এক্কেবারে শ্বশুরঘর থেকে চলে এসেছে। হামিদুর রহমান হাসিম আলীকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে গেলেন। নবনী কারোর সাথে কথা না বলে ঘরে ঢুকে বড় একটা ব্যাগ নিয়ে নবনীকে কাউন্টারে বসিয়ে রেখে হামিদুর রহমান সাহেব কিছুক্ষণের জন্য বের হলেন। ফিরলেন এই ব্যাগ হাতে নিয়ে, নবনীকে দিয়ে বলল, আগামীকাল সকালে সবাইকে নিয়ে খুলে দেখিও। হাসিম আলী বারান্দায় রাখা মাটিতে বসে পড়লেন। রাবেয়া তার পাশে বসে আতঙ্কিত স্বরে জিজ্ঞাসা করলেন, কি এমন হয়েছে কন্ত? বেআই সাহেব এগুলো কি কইরে গেল? আমার নবনীর লগে ওরা কোনো খারাপ কিছু করছে নি? রাইতের 1টা বাজে মাইয়েটারে দিয়ে গেল, আমার কেমন জানি লাগতেছে। হাসিম আলী নিজের স্ত্রীর হাত চেপে ধরে বলল, এত চিন্তার কিছু নাই নবনীর মা, আমার মাইয়ারে আল্লাহ পাক কী পরিমাণ ধৈর্য জ্ঞান বিনয় দিচ্ছে তা কেউ না জানলে আমরা দুজন ভালো করে জানি। আমার 4টা পোলা মাইয়া, আজ পর্যন্ত কেউ একটা কথা কইতে পারছে তাদের নিয়ে? আমি মানুষ গরিব হইতে পারি, কিন্তু গ্রামে আমার একটা আলাদা সম্মান আছে আমার পোলা মাইয়া গো দিয়া। সবাই কয় হাসিম আলী গরিব হইল পোলা মাইয়া দিয়ে সুখী, আমাকেও টাকা পয়সা থাইকা পোলা পাইন মানুষ করতে পারলাম না। তুমি নবনীর একটা কথা জিগাইবে না, আমার মাইয়া নিজ থেকে যখন মনে করবে কিছু কোয়ান দরকার আমাগো কইব, আর যদি না কয় তো নাই। নিজের থেকে একটা কথাও আমার মাইয়ারে তুমি জিগাইতে চাইবে না, আমার মাইয়াটা মনে কষ্ট পাইব, হয়তো মনে করব বাপের বাড়িতে এক্কেবারে চলে আসে বাম্মা এর উপর বিরক্ত। রাবেয়া স্বামীর মুখ দিয়ে হাত দিয়ে চেপে ধরে বললেন, এগুলো আপনি কি কন? মাইয়া কি শুধু আপনার, আমার না? আমার মারে হেরা 3 বছর 2বার আমার বাড়ি আসবার দিছে, তাও 2 দিন কইরা 4 দিন থাকছে। আমার কি অন্তর পড়ে নাই মাইয়াটারে দেখবার লাগা? আমার মাইয়া যে আমার বুকে ফিরে আইছে, এইটা তো আমার জন্য অনেক বেশি। আমি কেন মাইয়ারে এসব কথা জিগামু? আমি জানি নবনীর বাপ, এই সময় মায়েগো মনে কি পরিমাণ যন্ত্রণা থাকে। উত্তরপাড়ার রুবি আছে না, মায়েটাই দেখি সবসময় খালপাড়ে বসে বসে কান্দে। জামের বাড়ি থেকে হেরা পাঠাই দিছে রুবির পোলা মায়েটা অন না দেখা। এখন বাপ মায়ের বাড়িতে এসে 2 মাস হইল আজ। বাপ মা মনে করতেছে মাথার বোঝা। দিনরাত মায়ের গালি খায় মাইয়াটা, বাপে তো মুখও দেখবার চায় না, সামনে দেখলে হাতের কাছে যা পায় তা দিয়ে মারতে চায় মাইয়াটারে। এ সব সময় মাইয়াটা আরও বেশি আদর যতন করণ লাগে, তাতে করে মাইয়ের আগের শোক সামলাই উঠত। আমি অশিক্ষিত মূর্খ মানুষ হইলেও কইলাম আল্লাহ এইটুকু জ্ঞান দিছে মাথায়। নবনী টিনের বেড়ার সাথে দাঁড়িয়ে বাবা মায়ের সব কথা শুনলেন। কৃতজ্ঞতায় নবনীর 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সব বাবা মারা কেন এমন হয় না? বেশিরভাগ ডিভোর্সির পর দেখা যায় মেয়েরা বাবার বাড়িতে যেন সবার কাছে বোঝা হয়ে যায়। মেয়ে বাবা মাও মেয়ের সহ্য করতে পারে না, উঠতে বসতে কথা শোনায়, অথচ মেয়েটার মনের খবর কেউ জানতে চায় না। বুকের ভিতর কী একটা কষ্টের পাহাড় জমিয়ে রেখেছে তা কেউ জানতে চায় না। সবাই এসে উপদেশ দিয়ে যায়, মায়েটা মানুষ একটু সহ্য করে চলা উচিত শ্বশুরবাড়িতে। সব ডিভোর্সের জন্য সবসময় মেয়েদের দিকে আঙুল তোলা হয়। হাসিম আলী রাবেয়াকে বলল, নবনীর জন্য খাওয়ার লও, এতটা পদ আইলো মাইয়াটা কে জানে খাইয়া বাইর হয়েছে না কিনা, আর খাইলে এত পদ আইছে এতক্ষণে পেটে কিছু নাই। রাবিয়া হন্তদন্ত হয়ে ছুটলেন মেয়ের জন্য খাবার নিতে। নবনীদের ঘরে 3 রুম, এক ঘরে বাবানা থাকে, আর এক ঘরে নবনীর ভাই সাব্বির, আর এক রুমে ফাল্গুনি আর চৈতালি থাকে। নবনীর বোনদের রুমে গিয়ে দেখে দুজনে জড়সড় হয়ে ঘুমিয়েছে। মুগ্ধ হয়ে নবনী তাকিয়ে রইল বোনদের দিকে। আল্লাহ কি অপরূপ সৃষ্টি, কি অপরূপ সৌন্দর্য দিয়ে আল্লাহ চৈতালি আর ফাল্গুনিকে বানিয়েছে। দেখলে নবনীর বুকের ভিতর আনন্দ অনুভব হয়। ফাল্গুনি আর নবনী দুজনের যমজ। নবনীর মনে হয় যেদিন তার 2 বোন জন্ম নিল, নবনীর সে কি আনন্দ। সর্বপ্রথম নবনী বোনদের কোলে নিল। হাসিম আলী একসাথে 2 কন্যার সন্তান দেখে আনন্দে কেঁদে দিলেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলো। নবনী 2 বোনের নাম রাখলো ফাল্গুনি আর চৈতালি, কেননা তখন বসন্তকাল ছিল। নবনী তখন ক্লাস 5-এ পড়ে, সাব্বির তখন ক্লাস 1-এ। রাবেয়া ঘরে এসে বলল, নবনীমা আয় খেতে আয়,
তোর বাপ বইসে রইছে, আজ তোর লগে আবারও ভাত খাওয়ান লাগবে। মেয়ে আসতে দেখে খুশিতে তোর বাপের আর দুনিয়া নেই। নবনী হাসলো। মা না বললেও নবনী জানে বাবা কেন খেতে বসেছে। কারণ নবনী খেতে বললে নবনী নিশ্চয় বলবে সে এখন খাবে না। কিন্তু যদি বলে বাবা বসে আছে একসাথে খাবার খাওয়ার জন্য, তাহলে নবনী আর নিষেধ করতে পারবে না। অথচ বাবা খাবে 2 লোকমা, এর বেশি আর খাবে না। মাকে বুঝতে না দিয়ে উঠে দাঁড়ালো নবনী। হেসে বলল, আমারও ভীষণ খিদে লেগেছে মা, চলো। রাবেয়া মেয়ের হাত ধরে নিয়ে গেলেন খাবারের ঘরে। রান্নাঘরে একপাশে খাবার রাখার একটা কাঠের আলমারি আছে। সবাই মাটিতে পাটি বিছিয়ে বসে রাতে খায়। আর দিনের বেলা সবাই ঘরের সামনে বারান্দায় বসে খায়। ওখানে একখানে একটা পাটি বিছিয়ে রাখা থাকে সবসময়। অন্য পাশে একটা চৌকি আছে। নবনী যেই 2বার বাবার বাড়ি থেকে এসেছিল তামিম সহ, তখন সে আর তামিমকে এক রুমে ঘুমাতো। সাব্বির তার নিজের রুমে, ফাল্গুনি আর চৈতালি বাবা মার রুমে, আর বাবা মা বারান্দার এই চৌকিতে ঘুমাতো। খেতে বসে নবনী দেখলো বুটের ডাল রান্না, পেঁয়াজ দিয়ে ডিম ভাজা আর আলু ভাজি। নবনীর পাতে পুরো ডিম দেওয়া হলো। নবনী আস্তে করে ডিমটা তুলে রাখলো। নবনী জানে তার ভাই বোনেরা সবাই আজকে ডাল আর আলু ভাজি দিয়ে ভাত খেয়েছে, অথচ সে একা একটা ডিম খেয়ে নিবে, এটা তার গলা দিয়ে নামবে না। রাবে আবারও ডিম তুলে দিতে গেল। নবনী বলল, মা এখন ডিম দিও না, আমি তোমার হাতে আলু ভাজি দিয়ে 2 প্লেট ভাত খেতে পারবো। ডিম মাছ মাংস তো কত খেয়েছি, এখন আর এসব ভালো লাগে না। রাবেয়া কিছু বলল না। মেয়ে আসলে কেন খাচ্ছে না তা মা হয়ে তিনি না বুঝলে কে বুঝবেন। মেয়ের অলক্ষ্যে চোখের জল মুছলেন তিনি। হাসিম আলী ভাত খেতে 2-3 লোকমা। খাবারের পর হাসিম আলী মেয়েকে বলল, এত দূর থেকে এলি, একটু ঘুমানোর চেষ্টা কর মা, না হলে শরীর খারাপ লাগবে তোর। নবনী রুমের দিকে যেতে নিল। হাসিম আলী বললেন, ওখানে ঘুমাতে পারবি না তুই, এত গাদাগাদি করে ঘুমাতে হয়, আমার খাটে ঘুমা তুই, আমরা বারান্দায় ঘুমানো। নবনী হেসে বললে, এক বিছানায় 4 ভাই বোন মিলে ঘুমানোর অভিজ্ঞতা আমার আছে বাবা, আমার কোনো কষ্ট হবে না বোনদের কাছে ঘুমাতে, আরও বেশি ভালো লাগবে। নবনী বোনদের একপাশে শুয়ে পড়ল তাদের জড়িয়ে ধরে। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। নবনী ভেবেছিল আজকে তার ঘুম হবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে শোয়ামাত্রই ঘুম চলে এলো চোখে। ভোর রাতের দিকে ঝুম বৃষ্টি নামলো। হালকা ঠান্ডা লাগতে লাগলো। রাবেয়া বাক্স থেকে একটা নকশিকাতা এনে মেয়েদের গায়ের উপর দিয়ে গেল। বহুদিন পর নবনী বেশ আরাম করে ঘুমালো। হামিদুর রহমান ফজরের নামাজের পর মসজিদ থেকে নামাজ পড়ে বাসায় ফিরলেন। অনেকক্ষণ ধরে কলিং বেল বাজানোর পর শামীম এসে দরজা খুলে দিল। বাসার সবাই ঘুমিয়েছে। শামীম উঠেছে নামাজ পড়তে। বাবার সাথে তার অদৃশ্য একটা দূরত্ব আছে। তামিমের আগে বিয়ে করে নেওয়ায় বাবা তাকে তেমন একটা পছন্দ করে না। তার উপর দিশার উচ্ছৃঙ্খলা দেখে হামিদুর রহমান আরও বেশি বিতৃষ্ণা চলে এসেছে। আজ বহুদিন পর শামীম বাবার দিকে ভালো করে তাকালো। বাবার 2 চোখে হতাশার চাপ। এক রাত যেন বয়স বেড়ে গেছে 10 বছর। শামীম ভীষণ কান্না এলো। ইচ্ছে করলো বাবাকে জড়িয়ে ধরে বলতে, আমাকে ক্ষমা করে দিন বাবা, কত বছর ধরে আপনি আমার মাথায় নাম ধরে ডাকেন না, আমার মাথায় স্নেহের হাত রাখেন না, খুব বড় হয়ে গেছি মনে হয় যেন, আমাকে আবার ছোট করে দেন না বাবা, আমি আপনার ছোট হতে চাই, ততটা ছোট যতটা থাকতে আপনি সবসময় হাত ধরে রাখতেন। আপনার মনে কষ্ট দিয়ে আমি ভালো নেই বাবা। সাহসের অভাবে পারল না। হামিদুর রহমান সোফায় বসে পড়লেন। শামীম নামাজ পড়ে বাবার জন্য চা বানালেন। তারপর নিজের হাতে বাবার সামনে রেখে বললেন, চা নিন বাবা। হামিদুর রহমান চোখ লেগে আসছিল। হঠাৎ করে চা নিন বাবা কথাটা শুনতে চমকে উঠে ফেললেন নবনী। তারপর দেখলেন নবনী নয়, সামনে শামীম দাঁড়িয়েছে। মুখ অন্যদিকে ফিরিয়ে নিয়ে বলল, নিয়ে যাও চা, আমি খাবো না। শামীম বাবার পাশে বসলো। তারপর বলল, ভাবি কোথায়? হামিদুর রহমান রাগী গলায় বলল, যেখানে থাকলে তোমাদের সবার শান্তি সেখানে, চলে গেছে বাবার বাড়ি। শীঘ্রই তোমার ভাইকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে, তারপর সবাই মিলে উৎসব করো তোমরা। শামীম বাবার মন বুঝতে পেরে আর কথা না বাড়িয়ে চলে এলো। হামিদুর রহমান চোখ বন্ধ করে বসে রইলেন। বুকের ভেতরটা খুব ব্যথা করছে তার। সেই মুহূর্তে সিদ্ধান্ত নিল আজকে ট্রাভেল এজেন্সিতে গিয়ে টিকিট কেটে আসবেন। আজকে রাতের মধ্যে দেশ থেকে চলে যাবেন। মরে গেলেও বিদেশের মাটিতে মরবেন, আর ফিরবেন না দেশে। এই যাওয়াই তার শেষ যাওয়া হবে। তাহেরা বেগম লুবনার রুমে ঢুকলেন। অনেক দিন পরে নিশ্চিন্ত ঘুমালেন আজ। ঘুম থেকে ওঠার পর তার মনে হলো আজকে থেকে তার চোখের সামনে তার ছোট লোকের মেয়েকে দেখতে হবে না। ফুরফুরে মেজাজে তিনি রুমের সাথে লাগোয়া বাথরুমে ঢুকলেন। হাত মুখ ধুয়ে বের হলেন। সোফায় হামিদুর রহমান সাহেব বসে আছে। তাকে ভীষণ ক্লান্ত লেগেছে। এতক্ষণে তাহেরা মনে হলো সারা রাত হামিদুর রহমান বাসায় ছিল না। তাহেরা বেগম নবনী চলে যাওয়ার আনন্দে হামিদুর রহমানের কথা ভুলেই গেলেন। হামিদুর রহমান তাহেরাকে দেখে বলল, আমার পাসপোর্ট দাও। তাহেরা শঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলো, কেন? হামিদুর রহমান রেগে গেলেন। রাগী স্বরে বললেন, দিতে বলছি দাও, বাড়তি কথা আমার সাথে বলবে না, আমি কৈফিয়ত দিতে বাধ্য নেই। তাহেরা কথা না বাড়িয়ে
রুমে গেল। হামিদুর রহমানও তার পেছন পেছন গেল। পাসপোর্ট বের করে দিল। হামিদুর রহমান তার লাগেজ গোছাতে শুরু করলো। তাহেরা কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলো, আপনি কি আজকে চলে যাবেন কানাডায়? হামিদুর রহমান হ্যাঁ বললেন। তাহেরা আবার জিজ্ঞাসা করলেন, আপনার না 10-12 দিন পরে যাওয়ার কথা ছিল? হামিদুর রহমান থমথমে গলায় বললেন, এই জাহান্নামে এক মুহূর্ত আমি থাকতে রাজি না। তাহেরা বেগম বাহিরে গিয়ে দেখলেন তামিম, দিশা, লুবনা ডাকলো। ডেকে বলল, তোর বাবা তো আজকেই চলে যাচ্ছে। শামীম ওয়াশরুমে ছিল, সে কিছুই শুনতে পেল না। দিশা হেসে বলল, তাহলে তো খুব ভালোই হবে মা। বাবা থাকলে ভাবিকে আবার ফিরিয়ে নিয়ে আসার একটা রিস্ক থেকে যাবে। বাবা চলে গেলে মনে করেন ভাবি এই বাড়িতে না, কিন্তু বাবা একবার বললেই চলে আসবে। তাহেরা বেগম ভেবে দেখলেন, আসলেই তো ঠিক বলছে দিশা। লুবনা বলল, মা, ভাবি কি একেবারে চলে গেছে? তাহেরা বেগম ফিসফিস করে বলল, তা নয় তো কি, আমি কি ওই ফকিরের মেয়েকে দ্বিতীয়বার ঘরে তুলব? তামিমের বিয়ে হবে নিতুর সাথে, মাস গেলে 25,000 টাকার বউ আমার হাতে তুলে দিবে। আমার তো ভাবলেও কেমন আনন্দ লাগছে। দিশা মুচকি এসে মনে মনে বলল, তামিম ভাইয়ের বিয়ে যে কার সাথে হবে আপনি এখনও বুঝতে পারেননি। আপনার সাথে মধুর ব্যবহার করছি কি এমনি এমনি? লুবনা চিৎকার করে বলল, হুররে, তাহলে বাবা ভাবির জন্য সেদিন যা যা এনেছে ওগুলো সব আমার। লুবনা তামিমের রুমে দিকে দৌড়ে গেল। লুবনার পিছু পিছু দিশাও দৌড়ে গেল। চুড়ি, কসমেটিক সব কিছু দুজনে ভাগ করে নিলেও ঝামেলা বাঁধলো কাঞ্জিবরম শাড়িটা নিয়ে। ওই শাড়িটা দুজনের পছন্দ, কেউ কাউকে দিবে না। তাহেরা বেগম পড়ে গেলেন ভিক্ষা পেয়ে। কাকে কি বলবেন তিনি? এ তো নবনী নয় যে তিনি যা বলবেন তাই শুনবে। সে দিশা কিছুতেই শুনবে না। আর দিশাকে কিছু বলতে তিনি ভয় পান কিছুটা। এদিকে মেয়েকেও বলতে পারছে না কিছু। শামীম একবার বাইরে এসে নিজের স্ত্রী আর বোনের মধ্যে ঝগড়া দেখে রুমে চলে গেল। ভোর রাতে সে চট্টগ্রাম চলে যেত, কিন্তু সারা রাত বাবা আসেনি দেখে আজ যেতে পারেনি। হামিদুর রহমান নিজের রুম থেকে শুনতে পেলেন বসার ঘরে ধুম ঝগড়া হচ্ছে। একবার উকি দিয়ে দেখলেন দিশা আর লুবনা মিলে ঝগড়া করছে শাড়ি নিয়ে। হামিদুর রহমান হঠাৎ করে মনে পড়ল, তিনি আসলে কি এই পরিবারে কেউ? তিনি চলে যাচ্ছেন শুনে কারো কোনো প্রতিক্রিয়া নেই। কেউ একবার তাকে বলল না কেন চলে যাচ্ছে। কেউ এসে তার সাথে কথাও বলল না। তাহলে কেন মিছে মায়া সন্তানের জন্য তার? তিনি তো চাইলে পারতেন তামিমকে কঠোর শাস্তি দিতে। নবনী তার এত প্রিয় ছিল, তবুও তিনি তার সন্তানের প্রতি কঠোর হতে পারেনি। স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেনি। অথচ এরা কেউ তার চলে যাবার কথা শুনেও কোনো শোক প্রকাশ করলো না, একবার পাশে এসে দাঁড়ালো না। তারা ব্যস্ত তাদের নিয়ে। এই ছেলেমেয়েদের স্ত্রীর জন্য কিনা তিনি 57 বছর বয়সে এসে বিদেশে পাড়িয়েছেন, শুধু দেশে তারা সুখে থাকবেন বলে। কনকনে শীতের মধ্যেও কাজ করেছেন, যাতে ছেলেমেয়েরা দেশে শান্তিতে মাছে ভাতে খেয়ে দিন কাটাতে পারে, ছেলেরা ভালো করে লেখাপড়া করতে পারে। তাদের আরাম আয়েশের জন্য গাড়ি কিনে দিয়েছেন। বিনিময়ে স্ত্রী ও সন্তানের কাছ থেকে তিনি কী পাচ্ছেন আজ? হামিদুর রহমানের বুক ভারী হয়ে এলো। কোনো মতে টলতে টলতে রুম থেকে বের হলেন। আগে থেকে টিকিট কাটতে হবে। আজকে টিকিট না পেলে কাল পরশু যে তিনি টিকিট পান সেদিনে যাবেন। আপাতত একটা হোটেলে উঠতে হবে তাকে। তারপর ড্রয়িং রুমে দিয়ে দেখলো দিশা শাড়ির এক হাত ধরে টানছে আর অন্য হাত লুবনার হাতে। দুজনে এক নজর তাকালো তার দিকে, তারপর শাড়ি নিয়ে টানাটানি করতে লাগলো। তাহেরা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তামিম এক সোফায় বসে বসে নক করছে, সেও এক নজর তাকিয়ে চোখ নামিয়ে নিল। তার দিকে তাকানোর সময় নেই। সবাই দেখেও চুপ রইল, কেউ তাকে আটকানো চাইল না। অথচ এদের নিয়ে তার কত স্বপ্ন ছিল। তিনি তো ঠিক করে রেখেছেন যাওয়ার 1 সপ্তাহ আগে ফ্যামিলির সবাইকে নিয়ে ঘুরে আসবেন কোথা থেকে। বিদেশ গেলে দিশার ছেলেমেয়ের জন্য গহনা কিনবেন, মেয়ের বিয়ের জন্য গহনা কিনবেন, 2 ছেলের জন্য লেটেস্ট মডেলের ফোন কিনবেন। এত সব ভেবে রেখেছেন যাদের জন্য, তারা তো একবার তার কথা ভাবলো না। কেউ এসে তার সঙ্গে একটা কথাও বলল না। মিথ্যে এই জগৎ সংসার, মিথ্যে সব মায়া। প্রচণ্ড ব্যথা নিয়ে বাসা থেকে বের হলো। লিফটের দরজা বন্ধ হতে হামিদুর রহমান অনুভব করলো তার দম বন্ধ হয়ে আসছে। ঘামে পুরো শরীর ভিজে এলো, দৃষ্টি ঝাপসা হয়ে এলো। লিফট 4তলা থেকে নিচে নামতে হামিদুর রহমান সাহেব অজ্ঞান হয়ে গেলেন। নিচতলায় এসে লিফট দরজা খুলতে লোকজন দেখলো হামিদুর রহমান অজ্ঞান হয়ে পড়ে আছে। মুহূর্তে নিচে হুড়োহুড়ি শুরু হয়ে গেল। দারোয়ান তামিমদের বাসায় ফোন দিল। শামীম ফোন ধরতে শুনতে পেল তার বাবা লিফটে অজ্ঞান হয়ে পড়ে আছে। পাগলের মতো মাকে বলে শামীম ছুটে বের হয়ে গেল সিঁড়ি বেয়ে। তাহেরা বেগম ভারী শরীর নিয়ে ছুটতে পারলেন না। তামিম চোরের মতো পা টিপে টিপে এলো অনেক পরে। ততক্ষণে শামীম তার বাবাকে গাড়িতে তুলে হাসপাতালের দিকে রওনা হয়েছে। দিশা লুবনে কেউ এলো না, দুজনে শাড়ি নিয়ে বসে আছে। স্বামী বাবাকে নিয়ে হাসপাতালে যাওয়ার 8 ঘন্টা পর তাহেরা বেগম সিএনজি করে হাসপাতালে পৌঁছালেন। তামিম অফিসে চলে গেছে। 1 ঘন্টা পর ডাক্তার এসে জানালো হামিদুর রহমান আর বেঁচে নেই, তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তাহেরা বেগম কী করবেন বুঝতে পারলেন না। কান্না করবেন কি ছুটে যাবেন স্বামীর কাছে দেখতে, তার মাথায় কিছুই ঢুকলো না। হতভম্ব হয়ে ফ্লোরে বসে পড়ল। তার যে বাবাকে অনেক কথা বলার ছিল, আর কি সে সুযোগ পাবে বাবাকে এসব বলার? বাবা কি আর একবার চোখ খুলে তাকাবে? একটা বার কি মাথায় হাত রাখবে না? কতদিন বাবা
তার নাম ধরে ডাকে না, একবার কি ডাকবে না? হায়, এই পৃথিবীতে আর কোথায় পাবে সে মাথার উপর বাবা নামক। ঘুম থেকে উঠে ফাল্গুনি আর চৈতালি নবনীকে তার পাশে ঘুমিয়ে থাকতে দেখে হেরে গলার চিৎকার করে উঠল। সাব্বির নিজের রুমে নামাজ পড়ে সবেমাত্র বিছানা ভাঁজ করে রাখছে, এমন সময় বোনদের এমন চিৎকার শুনে আতঙ্কিত হয়ে ছুটল তাদের রুমে। দুই বোনের চিৎকারে নবনী ধরপড়িয়ে বিছানা থেকে উঠল। রাবেয়া বেগম উঠোনে ঝাড়ু দিচ্ছিল, মেয়েদের চিৎকার শুনে ঝাড়ু ফেলে ছুটে আসলেন। সাব্বির বড় আপাকে দেখে ফাল্গুনি আর চৈতালি চাইতে জোরে চিৎকার দিল। সাব্বিরের সাথে তাল মিলিয়ে ফাল্গুনি আর চৈতালি চিৎকার দিয়ে আবারও। নবনী দুই হাত দিয়ে কান চেপে ধরে আছে। রাবেয়া বেগম হাঁপাতে হাঁপাতে ঘরে এলেন। এসে দেখেন ভাই বোন তিনজনে মিলে নবনীকে জাপটে ধরে আছে। বিছানার একপাশে থেকে শলার মুঠো করে রাবেয়া তিনজনকে মারতে মারতে বললেন, ছাড় আমার মেয়েটাকে, একটু আগে ঘুমিয়েছে, তোদের তিনজনের চাপে মরে যাবে। রাবেয়ার কথা পাত্তা দিল না, নিজেদের মতো হই হুল্লো করতে লাগলো। রাবেয়া বেগমের চোখের কোণে জল জমতে লাগলো। কতদিন পর নিজেদের চার ভাই বোন একসাথে দেখতে পাচ্ছে তিনি। বুকটা আজকে ভীষণ শান্ত লাগছে। নবনীর জন্য এতদিন মন উঠান পাতান থাকতো তার। নিজের চোখের সামনে সব ছেলেমেয়েদের একসাথে দেখার মতো সুখ মায়েদের কাছে আর কি হতে পারে। হাশেম আলী নামাজ পড়ে আসার সময় আজকে হোটেল থেকে পরোটা, ডিম, সবজি এনেছেন। প্যাকেটে যদি তেমন একটা টাকা ছিল না, তবু আজকে তার বড় মেয়ে বাড়িতে এসেছে, সেই আনন্দে তিনি পকেটে কি আছে না আছে তা নিয়ে মাথা ঘামালেন না। প্রতিদিন তো ভালো খাওয়াতে পারেন না ছেলেমেয়েদের, আজ না হয় সবাই মিলে একসাথে আনন্দ করে খাবে। বাড়িতে এসে দেখেন ছেলেমেয়েরা সবাই বারান্দায় পার্টিতে বসে আছে, হাসাহাসি করছে সবাই মিলে। হাসতে হাসতে এক এক অন্যের গায়ের উপর ঢলে পড়ছে। অনেক দিন পর হাশেম আলীর বুকটা খুশিতে ভরে উঠল। নয়ন জুড়ে গেল, তার নিজের অজান্তে চোখ জল চলে এসলো। গলা পরিষ্কার করে হাশেম আলী নবনীকে ডেকে বললেন, তোরা সবাই কই, আয় সবাই মিলে নাস্তা কর। রান্নাঘরে রাবেয়া থেকে প্লেট বাটি নিয়ে এলো। গতরাতে নবনীর জন্য ভেজে রাখা ডিমটাও নিয়ে এলো। গোল হয়ে সবাই মিলে খেতে বসলো। হাশেম আলী একটু পরপর চোখ ভিজে উঠছে আনন্দে। খেতে পারছেন না তিনি কিছুতেই, এত আনন্দ কেন লাগছে তার কে জানে। খেতে খেতে নবনীর মনে হলো ওই বাড়িতে সবাই না জানি কি করছে এখন। দিশা টাইম টু টাইম নাস্তা কে রেডি করছে, লুবনার জন্য পছন্দের খাবার কে বানিয়েছে। তাহেরা বেগম মনে করে ইনসুলিন নিয়েছে তো আজকে। নামাজ পড়ে আসার পর হামিদুর রহমান আজকে চা খেয়েছে। তামিমের প্যান্ট শার্ট সব কি আয়রন করা রাখা আছে কে জানে। নবনী সিদ্ধান্ত নিল খাবারের পর হামিদুর রহমানের এনে দেওয়া ব্যাগটা খুলে দেখবেন সবাই মিলে, তারপর সে বাবা মাকে নিজের থেকে সব কিছু খুলে বলবে। মুহূর্তে অযোধ্যায় বৃষ্টি নামলো, সাথে ঠান্ডা বাতাস। নবনী বলল, মা বৃষ্টির পানি নাও, আজ বৃষ্টির পানি খাবো। রাবেয়া প্লাস্টিকের জগটা টিনের চালের নিচে ধরতে মুহূর্তে জগ ভর্তি হয়ে গেল। নবনী এক গ্লাস পানি খেলো। সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। বৃষ্টির পর বৃষ্টি উপভোগ করার সময় হয়নি তার, অথচ বৃষ্টি দেখলে আগে ভিজতে ছুটে যেত ভাই বোন মিলে। কে বলে বিয়ের পর মেয়েদের জীবনে পরিবর্তন আসে না। খাবার পর নবনী সাব্বিরকে বলল, যা তো রুমে গেলে দেখবি একটা বড় ব্যাগ আছে, নিয়ে আয়। সাব্বির তড়িৎ গতিতে ছুটে গিয়ে ব্যাগ নিয়ে এলো। ফাল্গুনি এসে জিজ্ঞাসা করলো, এটা কি রে আপা এটাতে? নবনী বলল, আমি নিজেও জানি না, এখন খুলে দেখব। নবনী ব্যাগের চেন খুলে দেখলো কতগুলো শপিং ব্যাগ। সাথে সাথে নবনী বুঝে গেল এখানে বাড়ির সবার জন্য কেনাকাটা করে দিয়েছে হামিদুর রহমান। নবনীর ধারণা ভুল হলো। প্রথমে বের হলো একই ব্যাগে সাদা খয়েরি রঙের দুটো পাঞ্জাবি পাজামা, একজোড়া লুঙ্গি, ব্যাগের উপর লেখা প্রিয় বেয়াই সাহেব। পরের ব্যাগটার উপর শ্রদ্ধেয় বেয়াই সাহেবার জন্য। ভেতর থেকে বের হলো আরামদায়ক কটনের দুই জোড়া শাড়ি। হাত দিয়ে ধরতে কেমন আরাম আরাম লাগছে নবনীর। রাবেয়া বেগম কিছুটা বিব্রত হয়ে বললেন, আমার জন্য এসব নেওয়ার কী দরকার ছিল? নবনী বলল, মা আমি কি জানতাম নাকি এই ব্যাগের ভিতর কী আছে? আমাকে কাউন্টারে বসিয়ে রেখে আব্বা গিয়ে এসব নিয়ে এসেছেন। পরের ব্যাগ থেকে একটা আকাশি রঙের পাঞ্জাবি, দুটো শার্ট, একটা লেমন কালারের, অন্যটি ল্যাভেন্ডার কালারের, সাথে নীল দুটো জিন্স প্যান্ট, সাথে হাতের ঘড়ি, ওয়ালেট, দুটো বডি স্প্রে, একটা স্মার্টফোন। ব্যাগের উপর লেখা আদরের সাব্বির। সাব্বিরা আবেগপ্লুত হয়ে বলল, আমার জন্য এত কিছু আপা, আমার কেমন স্বপ্নের মতো লাগছে। কালার দেখছিস আপা, এত স্নিগ্ধ কালার, ফোনটা দেখ, অনেক দামি ফোন মনে হচ্ছে। নবনী এরপরে একটা বড় ব্যাগ বের করলো। ব্যাগের উপর সুন্দর করে লেখা ছোট্ট দুটো পরীর জন্য, যাদের দিকে তাকালে মনে হয় এই বুঝি উড়াল দিয়ে পরীর রাজ্যে চলে যাবে। ফাল্গুনি চৈতালি দুজনে লজ্জা পেল এরকম লেখা দেখে। হামিদ আঙ্কেল তাদের ভীষণ আদর করে, সবসময় তাদের পরী বলে ডাকেন। ব্যাগের ভেতর দুটো চারটে থ্রি পিস, দুটো স্টাইলিশ সাইড ব্যাগ, 12টি হিজাব, হিজাবের ভিতর নানান রকমের নানান সাইজের পাথরের সেফটি পিন কাটা। দুই বোনের মুখ উজ্জ্বল হয়ে গেল এসব দেখতে। তাদেরকে কেউ এখনও এত কিছু উপহার দেয়নি। এই প্রথম এত উপহার দেখে দুজনে বাকরুদ্ধ হয়ে গেছে। এরপর নবনী তার ব্যাগটা বের করলো। ব্যাগের ভিতরে নবনীর অনেকগুলো জামা, গুনে দেখলো 12টা থ্রি পিস। নবনীর ভীষণ কান্না এলো। নবনী এক কাপড়ে বাসা থেকে বের হয়েছে। হামিদুর রহমান বুঝতে পেরেছেন বাবার বাড়িতে এলে নবনীর জামা কাপড় পরতে সমস্যা হবে। নবনীর জন্য একটা সাইড ব্যাগ আছে। নবনী কী ভেবে যেন ব্যাগটা খুলতেই দেখলো 2,000 দুইটা বান্ডিল, 1,000 টাকার
নোটের ব্যাগের ভিতর সবগুলো গহনা। নবনী বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। হাশেম আলী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। কান্না থামিয়ে নবনী বলল, বাবা আমি ওই বাড়ি থেকে একেবারে চলে আসি, বিশ্বাস করো বাবা। তার জন্য আমার খারাপ লাগছে না, আমার শুধু খারাপ লাগছে বাবার জন্য। ওই বাড়িতে যে আমার আরেকজন বাবা আছেন, যিনি আমাকে তোমার মতো বুঝতো, আমার সব বিপদে ঢাল হয়ে থাকতো। হাশেম আলী বলল, কেঁদে কী হবে মা, কাঁদিস না। নবনী একটু জিরিয়ে বললেন, বাবা আমি জানি না, আমি না বললে তোমরা কখনোই জানতে চাইবে না কী হয়েছে, তাই আমি নিজে থেকে বলছি। তোমাদের যদি মনে হয় আমার সিদ্ধান্ত ভুল, তবে যা ভালো মনে করো তা বলো তোমরা। আমার শাশুড়ি মা কেমন তা তো তোমরা জানোই সবাই, ওসব আমি সহ্য করে গেছি এতদিন। কিন্তু বাবা, তামিম একটা মেয়ের সাথে সম্পর্ক করেছে, আমার শাশুড়ি বদ্ধপরিকর ওই মেয়ের সাথে তামিমকে বিয়ে দিবে। আমার বাবা গরিব বলে, বাবা ওরা কেউ আমাকে দাম দেয় না, ওদের কাছে রাস্তার কুকুরের দাম আছে, কিন্তু আমার দাম নেই। কতদিন গেছে বাবা, সবার নাস্তার পর আমি খেতে গিয়ে দেখতাম খাবারের মতো কিছুই নেই, অথচ আমার শাশুড়ি ননদ নষ্ট করে রাখতো, ওদের এঁটো খেতেও আমার আপত্তি ছিল না, কিন্তু ওরা প্লেটে পানি ঢেলে দিত। শুক্রবার সবাই ঘুরতে যেত, শুধু আমি ছাড়া, অথচ আমার কি ভীষণ ইচ্ছে করতো ঘুরতে যেতে, কেউ একবারও জিজ্ঞাসা করতো না আমাকে। জানো বাবা, 3 বছরে আমি ঢাকায় ছিলাম, এর মধ্যে 4বার আমি বাসা থেকে বের হতে পেরেছি। 2বার গেছি ইন্টারভিউ দিতে, আর 2বার বাসার নিচে ফার্মেসি নিজের ওষুধ আনার জন্য। এসব নিয়ে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু এত কিছুর মধ্যে তামিম মাঝে মধ্যে আমার গায়ে হাত তোলেন। পান থেকে চুন খসলে শাশুড়িও আমার গায়ে হাত তোলে, গালাগালির কথা বাদেই দিলাম। কিন্তু আমার শাশুড়ি গত রাতে সাফ জানিয়ে দিয়েছে, আমি ওই বাসায় থাকলে তিনি ওই বাসায় থাকবেন না। আমার কিছু করার ছিল না বাবা। মানুষকে যদি দিয়ে মানুষের শ্বশুরবাড়িতে অবস্থান শক্ত হয়, স্বামী থাকে স্ত্রীর জন্য সবচেয়ে বড় খুঁটি। আমার সেই খুঁটিতে ঘুণ পোকা ধরেছে বাবা। আমার মাথার উপর স্বামীর সাথ নেই। আমার শ্বশুর 10-12 দিন পর কানাডা চলে যাবেন। তোমরাই বলো, উনি চলে গেলে আমাকে ওখানে ওরা কি করতো? বাবা তো সারা বছর দেশে থাকেন না, আমি সবসময় অভিযোগ করতে পারি না। রাবেয়া মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। ভাই বোনের সবার চোখে পানি। ভাই বোনরা আগের থেকে আঁচ করছে এসব। তাদের আপা ওই বাড়িতে ভালো নেই তারা বুঝতো, কিন্তু এত বছর আপার নিষেধ থাকার কারণে কিছু বলে ওঠেনি বাবাকে। তবে 3 ভাই বোন একসাথে হলে বোনের কষ্টের কথা আড়ালে চোখে মুছলেন। হাশেম আলী নিজেকে সংযত করে বলল, তুই কোনো চিন্তা করবি না মা, তোর যেটা ভালো মনের হইব সেটাই করবি। মনে রাখিস, যেই সম্পর্ক থাকলে নিজের আত্মসম্মানে ঘা লাগে, সেই সম্পর্ক থাকার কোনো প্রয়োজন নেই। কে কী ভাবলো তাতে কিছু যায় আসে না, নিজের মন এবং বিবেক যা কয় তাই শুনবি। তুই যে সিদ্ধান্ত নিস না কেন, আমাগো কোনো আপত্তি নেই। আমার মাইয়ারে আমি যদি এত বছরে নুন ভাত খাইয়ে পারি, তো বাকি জীবনও পারমু। তারপর আমার মাইয়ের অসম্মান করিয়া যারা কথা কইব তাদের কাছে দিমু। এসব লইয়া কোনো চিন্তা করবি না। নবনী কিষণ চুপ থেকে বলল, আমি তামিমকে ডিভোর্স দিতে চাই। হাসেম আলী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, দরকার হলে দিবি, আমরা সবসময় তোর পাশে থাকবো। নবনী বাবাকে জড়িয়ে ধরে বলল, কেন এমন হলো বাবা, আমার ভাগ্য কেন এত খারাপ হলো বলো তো? আমি কি কখনো ভেবেছি 3 কবুল বলে যাকে স্বামী হিসাবে মেনে নিয়েছি তার কাছ থেকে এত বড় আঘাত পাবো? আমি কি কখনো চেয়েছি স্বামী সংসার ছেড়ে আসতে, গায়ে ডিভোর্সের তকমা লাগিয়ে ঘুরতে? তো আমার কখনো ইচ্ছে ছিল না। 2 চোখ ভরে কত স্বপ্ন নিয়ে বিয়ের পিঁড়িতে বসেছি, কেন এভাবে আমার কপাল পুড়ল? হাশেম আলী মেয়েকে বললেন, কপালের দোষ দিস না রে মা, আমার আল্লাহ কপালে যা লিখেছেন তাই হবে। নিশ্চয়ই আল্লাহ তোর ভালো চাইতে ভালো কিছু রাখছেন, তার লইগে এসব। এরকম কইরা ভাঙ্গিয়া পড়িস না, আল্লাহর উপর ভরসা রাখ। যেই কপাল আল্লাহর সেজদা দেওয়ানের লাইগা বানাইছে, সেই কপাল জীবন খারাপ হইতে পারে না। হামিদুর রহমান দাফন কাজ সমাধান হতে হতে বিকেল হয়ে গেল। তামিম এখনও বিশ্বাস করতে পারছে না তার বাবা নেই এই দুনিয়াতে। সকালে তো বাবাকে দেখলো, ভয়ে লজ্জায় তখন বাবার দিকে তাকাতেও পারেনি সে। আহা, যদি ভয় না পেয়ে একটাবার বাবাকে মন ভরে দেখে নিত, তাহলে তো আজ তার মনে বাবাকে দেখার এত আফসোস থাকতো না। শামীম বাবাকে দাফন করে এসে ড্রয়িং রুমে ফ্লোরে বসে পড়লেন। নিজেকে কেমন পাগলের মতো লাগছে। কি করবে সে এখন? শামীম চেয়েছিল নবনীকে ফোন করে জানাতে, কিন্তু তাহেরা বেগম রেগে গেলেন শুনে। কিছুতেই তিনি চান না নবনী এই বাড়িতে আসার আর কোনো সুযোগ পাক। কড়াকড়িভাবে সবাইকে নিষেধ করলেন, কেউ যেন নবনীকে এসব না জানায়। শামীমের অবাক লাগলো আজকে মায়ের এরকম ব্যবহার শুনে। বাবা মরে গেছে, অথচ মা তার ভেতরে নবনীর জন্য এখনও রাগ পুষে রেখেছেন। মানুষ এমন হয় কেন? শামীম ভেবে পায় না। কার কাছে গেলে সান্ত্বনা পাবে? আহা, বাবাকে হারিয়ে গেলে পৃথিবীতে কে সান্ত্বনা দিবে? এসব ভাবতে ভাবতে শামীমের 2 চোখ বেয়ে জল গড়াতে লাগলো। তাহেরা বেগম, লুবনা, দিশা সবাই লুবনার রুমে চুপ করে বসে আছে। দিশা কিছুটা বিরক্ত লাগছে এভাবে মন খারাপের অভিনয় করতে। শ্বশুর মারা যাওয়ার কিছুটা ব্যথিত হয়েছে সে, কিন্তু তাই বলে এতটা শোকে মুহ্যমান হয়নি। বাসায় ভর্তি আত্মীয় স্বজন, তাদের জন্য এখন মন খারাপের অ্যাক্টিং করতে হচ্ছে। কিছুক্ষণ পর তাহেরা বেগমের মনে হলো হামিদুর রহমানের মানিব্যাগের কথা। শামীমকে ডাক দিলেন তিনি। শামীম আসতে জিজ্ঞাসা করলেন, তোর বাবার মানিব্যাগ কার কাছে? ওটাতে দেখ তো পেলাম না। শামীমের
এত শোকের ভেতরে হাসি এলো মায়ের এত এত লোভ দেখে। আজকেও টাকা পয়সার চিন্তা মাথা থেকে যাচ্ছে না। শামীম বলল, আমার কাছে আছে, আমি ড্রয়ারে তালা মেরে রেখেছি। তাহেরা বেগম গলার স্বর নিচু করে বলল, আমার কাছে দিয়ে যা, বাসাভর্তি মানুষ, কে কখন তালা ভেঙে চুরি করে নিয়ে যাবে। তোর বাবার মানিব্যাগ কখনো খালি থাকে না, আজকে নিশ্চয়ই অনেক টাকা রেখেছে মানিব্যাগে, নিয়ে আয় যা। শামীম মানিব্যাগ এনে দিতে তাহেরা বেগম লুবনার রুমে দরজা লাগিয়ে দিলেন। তারপর মানিব্যাগ খুলে দেখতে বসলেন কত টাকা আছে। যত উৎসাহে নিয়ে তিনি মানিব্যাগ খুললেন ততটা হতাশ হলেন। মানিব্যাগে তার ব্যাংক কার্ড আছে আর প্রায় 4,500 টাকা, অথচ সবসময় এই মানিব্যাগ ভর্তি থাকে টাকায়। কার্ডের পিনকোড তিনি জানেন না, তাহলে টাকা তোলার উপায় কি? পর মুহূর্তে আবার মনে পড়ল আজকে তার স্বামী মারা গেছেন, অথচ এসব ভাবছেন কেন? এসব দুদিন পরে ভাবলে চলবে। বাইরে থেকে দরজা নক করলো কেউ। তাহেরা বেগম মানিব্যাগের টাকাটা কার্ড ব্লাউজের ভেতরে লুকিয়ে রেখে দরজা খুলেন। দেখলেন তার খালাতো ননদেরা এসেছে। হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন তাকে জড়িয়ে ধরে। তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর, 3য় পর্ব।